হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কৃত্তিবাসের রামায়ণের জনপ্রিয়তার কারণ। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। দেখো, কৃত্তিবাসের রামায়ণের জনপ্রিয়তার প্রধান কারণগুলো হলো এর সহজবোধ্যতা, বাংলা ভাষার ব্যবহার এবং বাঙালি সংস্কৃতি ও আবেগ অনুভূতির প্রতিফলন। কৃত্তিবাসের রামায়ণ বাল্মীকি রামায়ণের সহজবোধ্য এবং আনন্দদায়ক রূপ, যা বাংলা ভাষায় রচিত হওয়ায় সহজেই সকলের কাছে পৌঁছেছে। এটা একটু ভূমিকা রূপে তোমাদের কাছে আমি শেয়ার করলাম। এবার এরপর মূল যে কারণগুলো, সেই মূল কারণগুলো আমরা দেখে নেব। তো চলো, দেখো, কৃত্তিবাসের রামায়ণের জনপ্রিয়তার কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এবার পয়েন্ট ওয়াইজ সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্যারা করেও লিখতে পারো, বা আমি যেভাবে পয়েন্ট করেছি সেইভাবেও একটা একটা করে লিখে নিতে পারো। দেখো, ফার্স্ট পয়েন্ট লিখেছি আমি, ভাষা ও উপস্থাপন ভঙ্গি। কৃত্তিবাস রচনাটি সরল, প্রাঞ্জল ও গীতিময় বাংলা ভাষায় রচিত। এক্ষেত্রে সাধারণ মানুষের বুঝতে কোনো অসুবিধা হয় না। কৃত্তিবাস তার রামায়ণ রচনা করেছিলেন বাংলা সাধু ভাষায়। সংস্কৃত ভাষার মূল রামায়ণ সাধারণ মানুষের কাছে দুর্লভ ছিল, কিন্তু কৃত্তিবাসের রামায়ণ পাঠকের নাগালের মধ্যে আসে, কেননা সংস্কৃত ভাষার থেকে মানুষের কাছে বেশি বোধগম্য ছিল বাংলা ভাষায়। সেই জন্য মানুষের কাছে কিন্তু এটা বুঝতে অনেক সুবিধা হয়েছে। তারপর হচ্ছে বাঙালি সমাজ জীবন। কৃত্তিবাসী রামায়ণের কাহিনী বিশ্লেষণ করলে দেখা যাবে কবি আর্য রামায়ণের বিশাল বিশাল কাহিনীর বেগশীলতাকে পরিহার করে সামাজিক প্রাত্যহিক জীবনের সুখ দুঃখের বাস্তব চিত্রকে পরিস্ফুট করতে সচেষ্ট হয়েছেন। তার কাব্যে বাঙালি সমাজ জীবন মুখ্য হয়ে ওঠে। সামাজিক দেখবে সমাজের নানা, তারপর আমাদের প্রাত্যহিক জীবনের যে সুখ দুঃখ, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। তারপরে নেক্সট দেখো, মানবিক চরিত্র চিত্রণ। কৃত্তিবাস রামায়ণের চরিত্রগুলি মানবিক গুণে ভরপুর। রাম, সীতা, লক্ষ্মণ প্রভৃতি চরিত্রকে তিনি অনেক বেশি অনুভূতিপ্রবণ ও মানবিক করে তুলেছেন। নিজ কল্পনা থেকে কিন্তু তিনি যে চরিত্রগুলো চিত্রণ করেছেন, সেক্ষেত্রেও কিন্তু তিনি মৌলিকতার দাবি রাখেন। মৌলিকতা নিয়ে তোমাদের এমনিই আমি একটা পয়েন্ট এখানে শেয়ার করব। তো এখন যেহেতু চরিত্র চিত্রণটা তোমাদের সাথে আলোচনা করছি, তো সেটা আগে দেখে নাও, যাতে পাঠকেরা তাদের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করতে পারেন। বাংলা আদ্যমাটিতে সীতার মতো কাল্পনিক গৃহবধূ, রামের মতো আদর্শ চরিত্র, লঙ্ঘনের মতো অনুরাগী কনিষ্ঠ, রাবণের মতো প্রচ্ছন্ন ভক্ত, বাংলার মাটিতে গুণ গগনস্পর্শী উচ্চ আদর্শ ও প্রতিদিনের পরিচিত জীবনচিত্র, এই দুই রীতি কৃত্তিবাসের রচনায় মিলেমিশে একাকার হয়ে গেছে। তিনি কিন্তু খুব সুন্দরভাবে চরিত্রগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা সহজেই কিন্তু আমাদের সবার কাছে বোধগম্য হয়ে উঠেছে। তারপরে দেখো, ধর্মীয় আবেগ। কৃত্তিবাস রামায়ণ হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ মহাকাব্য। এতে রামের লীলাকথা ও আদর্শ জীবনচরিত বর্ণিত হয়েছে, যা ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলে। আমরা কিন্তু এইখানে প্রত্যেকটা জিনিস আমরা দেখেছি, সব কিছুই দেখো ধর্মীয় আবেগে ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু সেটাও কিন্তু আমাদের কাছে কিন্তু সহজেই বোধগম্য হয়েছে। তো দেখো, তার পরের পয়েন্ট হচ্ছে নাটকীয়তা ও রস। কৃত্তিবাস রামায়ণের কাহিনীকে আরো বেশি নাটকীয় ও রসাত্মক করে তুলে ধরেছে, যার ফলে পাঠকের কৌতূহল ও আগ্রহ দুই বৃদ্ধি পায়। মানে কৃত্তিবাস রামায়ণ তার কাহিনীটাকে বেশি করে নাটকীয় ও রসাত্মক করে তুলেছে, যে তা পাঠকের কাছে একটা কৌতূহল সৃষ্টি করে, আর আগ্রহ, এই দুটোই যেন বেড়ে যায়। তারপরে দেখো, সামাজিক ও নৈতিক শিক্ষা। কৃত্তিবাস রামায়ণে রাম, সীতা, লক্ষ্মণ, রাবণ প্রভৃতি চরিত্রের মধ্য দিয়ে নৈতিকতা ও সামাজিকতার শিক্ষাকে প্রকাশিত করেন, যা পাঠকের কাছে শিক্ষণীয় ও অত্যন্ত মূল্যবান শিক্ষা হয়ে ওঠে। কৃত্তিবাস তার রামায়ণে রাম, সীতা, লক্ষ্মণ, রাবণ প্রভৃতি যে চরিত্রগুলো করেছে, সেটা কিন্তু সেটার মধ্যে দিয়ে তিনি কি করেছেন, যে নৈতিকতা, সামাজিকতা, যে একটা শিক্ষণীয় বিষয়, সেটা কিন্তু তার চরিত্র চিত্রণের মধ্যে আমরা দেখতে পারি। সেটার কথাই এখানে বলা হয়েছে। এবার দেখো, মৌলিকতা। মধ্যযুগের ভারতীয় ভাষার কোনো কবি প্রাদেশিক ভাষার রামায়ণ মহাভারতী অনুবাদ করার সময় মূলের আক্ষরিক অনুসরণ করেননি। নিজ নিজ অঞ্চলের চাহিদার দিকে লক্ষ্য রেখে তার মূল কাব্যকে প্রয়োজন মতো অদল বদল করে নিতেন।
অর্থাৎ দেখো তিনিও কিন্তু, এটা বলছি তার আগে একটুখানি বলে দিই, তিনিও কিন্তু এখানে মৌলিকতার পরিচয় রেখেছেন। এমনি এমনি কিন্তু তিনি জনপ্রিয়তা লাভ করেনি, তার রামায়ণ জনপ্রিয়তা লাভ করেনি। তিনি যদি হুবহু নকল করতেন তাহলে কিন্তু তার যদি মৌলিকতা না থাকতো, এটা কিন্তু একটা কারণের মধ্যে অন্যতম কারণ। তো যেটা বলছিলাম, অর্থাৎ সেকালের আক্ষরিক অনুবাদের চেয়ে ভাবানুবাদের দিকে তাদের অধিকতর দৃষ্টি ছিল। কৃত্তিবাসের পাঁচালী কাব্য মূলের অবিকল অনুসরণ নয়, আক্ষরিক অনুবাদ তো নয়, তাই তার কাব্যে ব্যাপকভাবে মৌলিক রচনা সন্নিবিষ্ট হয়েছে। অবশ্য তিনি বাল্মীকির কোনো কাহিনী বা প্রসঙ্গ, দেখো তিনি কিন্তু হুবহু যে একদম নকল করে লিখে নিয়েছেন সেটা কিন্তু নয়, বর্জন করেছেন, কোথাও মূল কাহিনীকে কিছু পরিবর্তন করে নিয়েছেন বা কোথাও নিজ কল্পনা তৈরি করে নিয়েছেন, মানে পুরোটা যে বাদ দিয়ে দিয়েছে আবার পুরোটাই গ্রহণ করেছে এরকম নয়। বাল্মীকির অনেক কাহিনী তিনি পরিত্যাগ করেছেন, যেমন কার্তিকের জন্ম, বশিষ্ঠ বিশ্বামিত্র বিরোধ, বিশ্বামিত্র কথা, অম্বরীশ যজ্ঞ, রামচন্দ্র কর্তৃক আদিত্য হৃদয় স্তবপাঠ, মানে যেখানটা যেমন পরিবর্তন করা সেখানটা কিন্তু সেই রকম করেছে। সেই দিক থেকে কিন্তু কৃত্তিবাসের কিন্তু মৌলিকতা আমরা কিন্তু এক্ষেত্রে দেখতে পারি। তারপরে দেখো গান ও কীর্তন উপযোগী। কৃত্তিবাস রামায়ণে গ্রাম বাংলার কীর্তন ও পালাগানের জনপ্রিয়তা দেখা যায়, যা পল্লী সমাজের সংস্কৃতিকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। তো এই পয়েন্টটাও কিন্তু আমরা এক্ষেত্রে লক্ষ্য করতে পারি। তো যাই হোক, আজকে এত অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এই পয়েন্টটাই লাস্ট পয়েন্ট, কিন্তু আরেকটু আমি লাস্টে একটুখানি উপসংহার মতো একটুখানি লিখে দেবো। তো দেখো এখানে কি লিখেছি, যে কারণগুলির মধ্য দিয়ে কৃত্তিবাসের রামায়ণ বাংলা সাহিত্যে অমরত্ব লাভ করেছে। এছাড়াও মধ্যযুগীয় কোনো কাব্যকে যদি জাতীয় কাব্য বলা হয় তবে সেটির গৌরব কৃত্তিবাসের রামায়ণের প্রাপ্য এবং রামায়ণ রচনায় কৃত্তিবাসের কৃতিত্ব প্রশংসনীয়। তো এটা এখানেই আমি এইটার অ্যান্সার আমি এখানেই শেষ করলাম। তোমাদের কাছে যদি মনে হয় যে কোনো কিছু কোশ্চেনের অ্যান্সার আর্জেন্ট আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।